সুপ্রিয় শিক্ষার্থীরা, চট্টগ্রাম কলেজ অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে তোমরা সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমাদের সাথে ইতিহাস দ্বিতীয় পত্রের ক্লাস নিয়ে আছি আমি, কামরুন নাহার সালমা, প্রভাষক, ইতিহাস বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। আমরা ইতিহাস দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। পঞ্চম অধ্যায়ের নাম হলো হিটলার ও মুসোলিনির উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তোমরা জানো, গত ক্লাসেও আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে আলোচনা করেছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের টপিকটা যেহেতু অনেক বড়, তাই আমি দুইটা ভাগে ভাগ করেছি। আমরা প্রথম অংশটা গত ক্লাসে আলোচনা করেছি, আজকে দ্বিতীয় অংশটা আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা ও ফলাফল। আজকের আলোচনা শেষে তোমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী দেশসমূহের নাম বলতে পারবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা ব্যাখ্যা করতে পারবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো বিশ্বের ইতিহাসের সবচেয়ে ভয়াবহতম একটা যুদ্ধ। 1939 সালের 1 সেপ্টেম্বর হিটলারের পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে এই বিভীষিকাময় যুদ্ধের সূত্রপাত হয়েছিল এবং এটা ক্রমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ এই যুদ্ধে তার প্রাণ দিয়েছিল। এই যুদ্ধ সংগঠিত হয়েছিল দুটো পক্ষের মধ্যে। একটা পক্ষকে বলা হয় মিত্রপক্ষ, আরেকটা পক্ষকে অক্ষশক্তি। মিত্র শক্তিতে ছিল ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া এবং আমেরিকার মতো বৃহৎ শক্তিসমূহ, আর অন্যদিকে অক্ষশক্তিতে ছিল জার্মানি, ইতালি, জাপান, এই দেশগুলো। উভয় পক্ষের দুইটা পক্ষের মধ্যেই বিশ্বের প্রায় অনেকগুলো দেশই জড়িয়ে পড়েছিল, কেউ অক্ষশক্তির সাথে, কেউ মিত্র শক্তির সাথে। আবার কিছু কিছু দেশ অবশ্য নিরপেক্ষ ছিল। দীর্ঘ 6 বছর এই যুদ্ধের হিংস্র দাবানল পৃথিবীকে ক্ষতবিক্ষত করেছিল এবং অবশেষে 1945 সালের আগস্ট মাসে অক্ষশক্তির আত্মসমর্পণের মাধ্যমে এই যুদ্ধের অবসান হয়েছিল। শিক্ষার্থীরা, আমরা আজকের অংশটা শুরু করার আগে আমরা আবার একটু রিভিউ করে নেই যে আমরা গত ক্লাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে আমরা কি কি কারণগুলো পেয়েছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের। প্রথমত আমরা পেয়েছিলাম জার্মানির উগ্র জাতীয়তাবাদ, তারপরে শক্তিশালী রাষ্ট্রের সাম্রাজ্যবাদী নীতি, ফ্যাসিস্ট তোষণ নীতি, ফ্যাসিস্ট শক্তির উত্থান, স্পেনের গৃহযুদ্ধ, একনায়কতন্ত্র ও গণতন্ত্রের মধ্যকার আদর্শগত দ্বন্দ্ব, ফ্যাসিস্ট শক্তিগুলোর আগ্রাসন, কমিউটার্ন বিরোধী ঐক্য এবং অক্ষশক্তির সৃষ্টি, মস্কো বার্লিন অনাক্রমণ চুক্তি, ক্রমবর্ধমান আন্তর্জাতিক সংকট। এগুলো ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরোক্ষ কারণ। আর প্রত্যক্ষ কারণ বা যেই ঘটনার প্রেক্ষিতে যুদ্ধটা শুরুই হয়ে গিয়েছিল সেটা ছিল মূলত জার্মান কর্তৃক পোল্যান্ড আক্রমণ। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা। আমরা আবার একটু দেখে নিই দ্বিতীয় বিশ্বযুদ্ধের দুটো শক্তির মধ্যে, মিত্র শক্তি আর অক্ষশক্তি, দুটো শক্তি অ্যালাইড পাওয়ার, মিত্র শক্তি বা অ্যালাইড পাওয়ারে ছিল মূলত রাশিয়া, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, মূল এই দেশগুলো ছিল। আর অক্ষশক্তি বা সেন্ট্রাল পাওয়ারের মধ্যে ছিল জার্মানি, ইতালি, জাপান, এই দেশগুলো। এদের সাথে যদিও বিশ্বের আরো দেশ যুক্ত হয়েছিল, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অনেকগুলো দেশ জড়িত ছিল। মূল শক্তিগুলো হচ্ছে এরা। প্রিয় শিক্ষার্থীরা, 1939 সন থেকে 1945 সন পর্যন্ত এই বিশ্বযুদ্ধটা চলে এবং 1939 সালের সেপ্টেম্বরে জার্মানির পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়েই
এই যুদ্ধের সূচনা হয়েছিল এবং জার্মানির অন্যায় আক্রমণের প্রতিবাদে ফ্রান্স এবং ইংল্যান্ড জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং ওই বছরই তারা যুদ্ধের সূচনা হয়েছিল এই যুদ্ধ ঘোষণার মাধ্যমে। 1941 সনে জার্মানি রাশিয়া আক্রমণ করলে রাশিয়া মিত্রপক্ষে যোগদান করে এবং জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। পার্ল হারবারে জাপান আক্রমণ করলে আমেরিকা মিত্রপক্ষের হয়ে বা মিত্রপক্ষের অনুকূলে গিয়ে তারা 1941 সালে 8 ডিসেম্বর বিশ্বযুদ্ধে যোগদান করে। আমেরিকা হিরোশিমা এবং নাগাসাকিতে আণবিক বোমা বর্ষণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটে পরবর্তীতে। মূল কথা হলো আমেরিকার মতো একটি বৃহৎ রাষ্ট্র যুদ্ধের শুরু থেকে কিন্তু এই যুদ্ধের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল না। তারা 1941 সালের 8 ডিসেম্বর গিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে সরাসরি সম্পৃক্ত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনার ক্ষেত্রে আমরা এটাকে কয়েকটা ধাপে ভাগ করব। প্রথমত আমরা আসি ইউরোপের রণাঙ্গন। জার্মানি 1939 সালে পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্ব শুরু হয়। আমরা আগেও বলেছি জার্মানি অল্প সময়ের মধ্যে পোল্যান্ড দখল করে রাশিয়ার সাথে মস্কো বার্লিন চুক্তি সম্পাদন করে পোল্যান্ডকে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছিল। আর এরপর রাশিয়া এস্তোনিয়া লাটভিয়া ও লিথুনিয়া নিজ রাজ্যভুক্ত করে। কিছুদিন পর ফিনল্যান্ডও রাশিয়ার অন্তর্ভুক্ত হয়ে যায়। আর অন্যদিকে জার্মানি দ্রুত গতিতে নরওয়ে ডেনমার্ক নেদারল্যান্ড বেলজিয়াম এবং লুক্সেমবার্গ এই রাষ্ট্রগুলো দখল করে নিয়েছিল। 1940 সালে জার্মানি ফ্রান্সকে একটা যুদ্ধে পরাজিত করে। যুদ্ধটার নাম হচ্ছে সোমের যুদ্ধ। এরপর সম্মিলিত ইংরেজ এবং ফরাসি বাহিনীকে পরাজিত করে জার্মানরা বানকার্ক দখল করে নিয়েছিল এবং ফ্রান্সের প্রতিরক্ষা ব্যূহ ভেঙে যায় সেই সময় এবং এর ফলে ফ্রান্স জার্মানির কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। হিটলার পরবর্তী সময়ে তার লক্ষ্যবস্তু নির্ধারণ করেছিল ইংল্যান্ডকে। 1940 সালের সেপ্টেম্বরে জার্মানি মিত্রপক্ষের প্রধান শক্তি ইংল্যান্ডের মূল ভূখণ্ডে প্রচন্ড বিমান আক্রমণ শুরু করে। এর সাথে সাথে জার্মানি সাবমেরিন যুদ্ধ শুরু করে। তখন নৌ এবং বিমান হামলায় ইংল্যান্ডের অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। জার্মানির শক্তিশালী সেনাবাহিনী গ্রিস এবং রোমানিয়া দখল করে বুলগেরিয়ার উপর অভিযান চালায়। অবশেষে 1941 সালের মার্চে বুলগেরিয়া জার্মান বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। জার্মানি বুলগেরিয়া দখলের পর যুগোস্লাভিয়ার দিকে আগ্রাসী অভিযান চালালে সেই দেশও জার্মানির কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। এভাবেই জার্মানি বলকান অঞ্চলের খুব উল্লেখযোগ্য রাষ্ট্রগুলোকে নিজ আধিপত্যে বিস্তার করতে সক্ষম হয়েছিল এবং ওই রাষ্ট্রগুলোকে অক্ষশক্তির সাথে চুক্তি করতে বাধ্য করেছিল। এই সময় তুরস্ক জার্মানির সাথে একটা অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করে। 1941 সালে জুনে জার্মানির অধিনায়ক অ্যাডলফ হিটলার রাশিয়ার সাথে সম্পাদিত অনাক্রমণ চুক্তি ভেঙে দিয়ে রাশিয়াকে আক্রমণ করলে রুশ জার্মান যুদ্ধ শুরু হয়ে যায়। রাশিয়া জার্মান বাহিনীকে রাশিয়ার অভ্যন্তরে টেনে নিয়ে আসে। জার্মান বাহিনী মস্কো অবরোধ করেছিল এবং এর ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। আর এই ক্ষয়ক্ষতি স্বীকার করে রাশিয়ার লাল ফৌজ জার্মান বাহিনীর বিরুদ্ধে পোড়ামাটি নীতি অনুসরণ করে পিছনে হটতে থাকে। আর পরবর্তী সময় তারা শক্তি সঞ্চয় করে 1944 সালের জুনে যখন জার্মান বাহিনীর উপর পাল্টা আক্রমণ করে তখন জার্মান বাহিনী পিছু হটতে থাকে।
রাশিয়া নিজ রাজ্য থেকে জার্মান বাহিনী বিতাড়িত করে জার্মান অধিকৃত বিভিন্ন অঞ্চল মুক্ত করে। এক পর্যায়ে পূর্ব রণাঙ্গনে জার্মানরা রাশিয়ার প্রচন্ড আক্রমণে দিশেহারা হয়ে তারা পিছু হটতে থাকে। 1940 সনে জার্মানি, ইতালি ও জাপানের মধ্যে ত্রিশক্তি চুক্তি স্বাক্ষরিত হয়। ইতালির মুসোলিনির আগ্রাসী নীতির ফলে পূর্ব আফ্রিকাতে যে যুদ্ধটা হয়েছিল সেখানে মিত্রশক্তির বিরুদ্ধে সাফল্য অর্জন করেছিল। কিন্তু পরে ব্রিটেনের হাতে ইতালি পরাজিত হয়ে পূর্ব আফ্রিকার স্থাপনাসমূহ তারা ছেড়ে দিতে বাধ্য হয় এবং পরবর্তী সময়ে ভূমধ্যসাগরে মিত্রবাহিনীর আধিপত্য বেড়ে যায়। দ্বিতীয় ধাপে আমরা বলতে পারি জাপানের উত্থান এবং আগ্রাসী মনোভাব বা আগ্রাসী যুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে 1939 সালে ইউরোপে ফ্রান্স ও ব্রিটেন যখন জার্মানির আগ্রাসী অভিযানে ব্যতিব্যস্ত, তখন জাপান ফরাসি ইন্দোচীনের উপকূলবর্তী দ্বীপসমূহ আক্রমণ করে এবং খুব সহজে এই সকল অঞ্চল দখল করে নেয়। 1942 সালের মে মাসের মধ্যে জাপান কার্গিল সি বা প্রবাল সাগরের উপর কর্তৃত্ব স্থাপন করলে মিত্রশক্তি ও আমেরিকা সরবরাহ লাইন বিচ্ছিন্ন হয়ে যায়। এর আগে 1941 সালের 7 ডিসেম্বর জাপান হাওয়াই দ্বীপে মার্কিন নৌঘাঁটি পার্ল হারবার হঠাৎ করে আক্রমণ করে এবং প্রশান্ত মহাসাগরে মার্কিন শক্তিকে সম্পূর্ণ ধ্বংস করে এবং জাপান সরকারিভাবে আমেরিকা ও আমেরিকার মিত্র যেই দেশগুলো আছে বা শক্তিগুলো আছে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এরপর জাপান গুয়ামোয়েক, মিডওয়ে ও ফিলিপাইনে মার্কিন ঘাঁটিগুলো ধ্বংস করে ক্রমে ওয়ামওয়েক দ্বীপপুঞ্জ দখল করে পশ্চিম দিকে অগ্রসর হয়। জাপানি বাহিনীর একাংশ তারা জল, স্থল এবং আকাশপথে তারা আক্রমণ চালিয়ে ভিয়েতনাম দখল করে। জাপান নৌবহর আরও অগ্রসর হয়ে চীনের দক্ষিণে ইংরেজ নৌবন্দর হংকং দখল করে নেয়। হংকং দখলের পর জাপানের সেনাদল উত্তর দিক থেকে স্থলপথে এবং দক্ষিণে সমুদ্রপথে ইংরেজদেরকে কলোনি মালয় আক্রমণ করে। ব্রিটিশ বাহিনী বাধা দিয়েও জাপানিদের সামনে দাঁড়াতে পারেনি। তখন জাপানি বিমান বাহিনীর তীব্র আক্রমণে ব্রিটিশ নৌজাহাজ প্রিন্স অব ওয়েলস ও সহকারী ক্রুজার রিপালস ধ্বংস হয়ে যায়। এরপর জাপান বাহিনী 1942 সালের ফেব্রুয়ারিতে সিঙ্গাপুর দখল করে। আর সিঙ্গাপুরের পতনের পর জাপানিরা ডাচ উপনিবেশ ইন্দোনেশিয়ার সুমাত্রা, জাভা, বালি প্রভৃতি অঞ্চল তারা খুব দ্রুত দখল করে নেয়। এ সময়ে ডাচ এবং ইংরেজ বাহিনীর বাধা নষ্ট হয়ে যায় বা ধ্বংস হয়ে যায়, তারা আর বাধা দিয়ে রাখতে পারেনি। জাপানি বাহিনী ক্রমেই বার্মার রাজধানী রেঙ্গুনের দিকে অগ্রসর হয়ে 1942 সালের মার্চে রেঙ্গুন দখল করে নেয়। সিঙ্গাপুর ও রেঙ্গুন হতে ইংরেজ সেনারা প্রত্যাবর্তন করলেও ভারতীয় ইংরেজ বাহিনীর অনেক সৈন্য জাপানিদের হাতে বন্দী হয়। তখন জাপানের সমর্থন ও অস্ত্র সাহায্যে মিত্রশক্তির বিরোধী ভারতীয় বাঙালি নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল। আজাদ হিন্দ ফৌজটা গঠিত হয়েছিল কিন্তু মূলত জাপানিজদের হাতে যে হাত হতে যে বন্দীরা মুক্ত হয়েছিল সেই সেই মুক্ত সেনাদেরকে নিয়ে এই আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল। আর এই বাহিনী বার্মার সীমান্ত থেকে ভারতবর্ষকে ইংরেজ মুক্ত করার জন্য ভারতের মণিপুর ও আসাম সীমান্তে আক্রমণ চালায়।
আর অন্যদিকে জাপানি বাহিনী ফিলিপাইনের ফিলিপাইনের ম্যানিলা ও মার্কিন নৌঘাঁটি কেভাইট দখল করে নিয়েছিল। এর ফলে পূর্বে ফিলিপাইন হতে পশ্চিমে ভারতের পূর্ব সীমান্ত পর্যন্ত বিশাল অঞ্চল জাপানিদের দখলে চলে গিয়েছিল। এর পরবর্তীতে মিত্রবাহিনী পাল্টা আক্রমণ করেছিল এশিয়াতে। জার্মানি ক্রমশ দুর্বল হয়ে পড়ে এবং ইউরোপের রণাঙ্গনে জার্মানি বাহিনী হারতে থাকলে মিত্রবাহিনী জাপানের উপর পাল্টা আঘাত শুরু করে। 1942 সালের মে মাসে মিত্রবাহিনী কোরাল সাগরে জাপানের নৌবাহিনীর সাথে এক মরণপণ যুদ্ধে লিপ্ত হয়ে জাপানি বাহিনীকে পর্যুদস্ত করেছিল। 1943 সালে গুয়াদালকানাল ও বিসমার্ক সাগরে মার্কিন বাহিনীর প্রচণ্ড আক্রমণে জাপান ব্যতিব্যস্ত হয়ে পড়ে। ওই বছরে রক্তাক্ত যুদ্ধে জাপানিরা পরাজিত হলে মার্কিন বাহিনী সলোমন ও গিলবার্ট দ্বীপপুঞ্জ দখল করে নেয়। 1944 সাল থেকে জাপান ক্রমাগত মার্কিন নৌবাহিনীর চাপে থাকে এবং তারা 1944 সালে জাপানের বিখ্যাত নৌঘাঁটি মার্শাল দ্বীপপুঞ্জ মার্কিনীরা আক্রমণ করে। উভয় দলের এই রক্তাক্ত যুদ্ধের পর মার্কিনীরা গুয়াম দ্বীপপুঞ্জ তাদের দখলে নিয়ে আসে। ওই বছরের অক্টোবরে ফিলিপাইন হতে জাপানি কর্তৃত্ব হটিয়ে আমেরিকা তা দখল করে নিয়েছিল। আর মূল জাপান ভূখণ্ডের চারিদিকে যে প্রতিরক্ষা বলয় জাপান সৃষ্টি করেছিল, মিত্রবাহিনী ক্রমেই তা ভেঙে ফেলেছিল। জাপানের ওকিনাওয়া দ্বীপটিতে প্রচণ্ড গোলাবর্ষণ করে প্রায় লক্ষাধিক সৈন্য অবতরণ করে। মার্কিন বাহিনী 7,283 জন সৈন্যের জীবনের বিনিময়ে দ্বীপটি দখল করতে সক্ষম হয়। অন্যদিকে জাপানি বাহিনীর সর্বশেষ সৈন্যটি বেঁচে থাকতেও তারা প্রতি আক্রমণ করতে থাকে এবং দ্বীপটি রক্ষার জন্য প্রাণপণে যুদ্ধ করতে থাকে। ওকিনাওয়ার যুদ্ধ ছিল মার্কিন বাহিনী ও জাপানি বাহিনীর মধ্যে শক্তি পরীক্ষার চূড়ান্ত লড়াই। এতে মার্কিন বাহিনী জয়লাভ করলেও জাপানি বাহিনীর দৃঢ়তা ও সাহসের পরিচয় মার্কিন বাহিনীকে স্তম্ভিত করে, কারণ জাপানিরা তাদের একদম শেষ রক্তবিন্দু দিয়েও তাদের দ্বীপটি রক্ষা করার চেষ্টা করেছিল। আর এর ফলে তারা সম্মুখ যুদ্ধের বিকল্প দিক ভাবতে শুরু করে আমেরিকানরা। এরপরে আসি আমরা পশ্চিম রণাঙ্গন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে 1941 সালের আগস্টে আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট গোপনে এক ব্রিটিশ যুদ্ধজাহাজে ব্রিটেনের প্রধানমন্ত্রী মিস্টার উইনস্টন চার্চিলের সাথে এক গোপন বৈঠকে বসেন। আলোচনা শেষে ব্রিটেন ও আমেরিকা সম্মিলিতভাবে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার ব্যাপারে একমত হয়। এটি আটলান্টিক চুক্তি নামে পরিচিত। এই চুক্তির জন্যই জাপান আমেরিকার পার্ল হারবারে বোমাবর্ষণ করেছিল। ফলে 1941 সালের 8 ডিসেম্বর আমেরিকা অক্ষশক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ইতিমধ্যে আমেরিকার সহায়তায় মিত্রবাহিনী উত্তর আফ্রিকার যুদ্ধে সফলতা লাভ করে। আলজেরিয়া, মরক্কো ও তিউনিসে মিত্রবাহিনী ইতালিকে শোচনীয়ভাবে পরাজিত এবং বিতাড়িত করে। ফলে ভূমধ্যসাগরের মাধ্যমে দূরপ্রাচ্যের যাতায়াত পথ পুনরায় উন্মুক্ত হয়েছিল। 1943 সালের জুনে সিসিলিতে অবস্থানরত যে ব্রিটিশ এবং মার্কিন বাহিনী ইতালির বিরুদ্ধে সম্মিলিতভাবে আক্রমণ চালিয়ে মুসোলিনিকে ক্ষমতাচ্যুত করে। মুসোলিনি জার্মান অধিকৃত অঞ্চলে আশ্রয় নেয়। এদিকে মার্কিন সেনাপতি আইসেনহাওয়ারের নেতৃত্বে মিত্রবাহিনীর যৌথ আক্রমণে জার্মান বাহিনীর অবস্থানের
পতন শুরু হয়। সাথে মিত্রবাহিনীর অনবরত বিমান আক্রমণে জার্মানির সাধারণ মানুষের জীবন দারুণভাবে বিপর্যস্ত হতে থাকে বা বিপর্যয়ের মুখে পড়ে। 1943 সালের নভেম্বরের প্রথম দিকে রাশিয়া, চীন ও আমেরিকার মধ্যে মস্কোতে এক সম্মেলন হয়। এতে জার্মানির বিরুদ্ধে সম্মিলিত যুদ্ধ পরিচালনার শপথ নেওয়া হয়। ওই মাসের মাঝামাঝিতে কায়রোতে চার্চিল, রুজভেল্ট ও চিয়াং কাইশেক এক সম্মেলন করেছিল এবং এই সম্মেলনে জাপানকে ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। নভেম্বরের শেষের দিকে স্ট্যালিন, চার্চিল এবং রুজভেল্ট তেহরানে এক সম্মেলনে বসেন। এই সম্মেলনেও জার্মানির বিরুদ্ধে চূড়ান্ত বিজয়ের পূর্ব পর্যন্ত যুদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 1944 সালের প্রথম দিকেই মিত্রশক্তির ব্যাপক সামরিক প্রস্তুতি ও অনমনীয় মনোভাব অক্ষশক্তির পতনের পূর্বাভাস দিতে থাকে। 1944 সালের 11 মে মিত্রবাহিনীর দুর্ধর্ষ সেনাবাহিনী ইতালির রাজধানী রোম নগর আক্রমণ করে। ইতালি বাহিনী আত্মরক্ষার আপ্রাণ চেষ্টা করলেও ব্যর্থ হয়। 4 জুন রোম মিত্রবাহিনীর হাতে চলে যায় এবং এরপর ইতালির বিভিন্ন শহরের পতনও ত্বরান্বিত হয়ে যায়। এরপর নিসা, ফ্লোরেন্স মিত্রবাহিনীর দখলে চলে যায়, আর এর দুদিন পরে ব্রিটিশ, মার্কিন ও কানাডিয়ান যৌথ বাহিনী নরমান্ডির দুর্ভেদ্য দেয়ালে ফাটল ধরায়। জার্মান বাহিনী তখন খুব মরিয়া হয়ে মিত্রবাহিনীর উপর আক্রমণ চালায়। জার্মানরা তখন মিত্রবাহিনীর উপর রীতিমতো চালকবিহীন বিমানের বোমা বর্ষণ করে ত্রাস ও বিভীষিকার সৃষ্টি করেছিল। তবুও মিত্রবাহিনী 1944 সালের 15 আগস্ট ব্রিটিশ, ফরাসি ও মার্কিন বাহিনী একত্রে ভূমধ্যসাগর হতে ফ্রান্সে আক্রমণ চালায়। প্রচণ্ড গোলাগুলি ও ভয়াবহ যুদ্ধের পর 25 আগস্ট জার্মান বাহিনী ফ্রান্সে আত্মসমর্পণ করে। 3রা সেপ্টেম্বর মিত্রবাহিনী জার্মানিদেরকে হটিয়ে ব্রুসেলস দখল করে। পশ্চিম রণাঙ্গনে জার্মানি মিত্রবাহিনীর হাতে ক্রমাগত হারতে থাকে। পূর্ব রণাঙ্গনেও রুশ বাহিনী জার্মানিকে পরাভূত করতে থাকে। 1944 সালের জুনে রাশিয়া জার্মানিকে মিনস্ক, পলোটস্ক, এস্টোনিয়া, লিথুয়ানিয়ায় পরাজিত করে এবং বাল্টিক সাগর পর্যন্ত অগ্রসর হয়। জার্মানরা গ্যালিসিয়া ও বলকান উপদ্বীপ থেকে বিতাড়িত হয়। বুলগেরিয়া নিজেকে নিরপেক্ষ বলে ঘোষণা করে ওই সময়ে। আলবেনিয়া এবং যুগোস্লাভিয়া জার্মানির হাত হতে মুক্ত হয়ে পড়ে। 1945 সালের 20 জানুয়ারি বুদাপেস্টের পতনের পর হাঙ্গেরি আত্মসমর্পণ করে। এভাবেই 1944 সালের অক্টোবর থেকে 1945 সালের এপ্রিলের মধ্যে জার্মানির সমস্ত আশ্রিত রাষ্ট্রসমূহ মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে। এর ফলে জার্মানি দুর্বল এবং তাদের মনোবল নষ্ট হয়ে যায় এবং ফলে যুদ্ধে জয়ের আশা তারা ছেড়ে দেয়। এই সময় মিত্রবাহিনী জেনারেল মন্টগোমারির নেতৃত্বে সর্বশেষ সাফল্যের জন্য বার্লিন সহ অন্যান্য জার্মান শহরের উপর আক্রমণ চালায়। মিত্রবাহিনীর বিভিন্ন রণাঙ্গনে সফলতায় অবশেষে ইতালি ও জার্মানির সেনাবাহিনী 1944 সালের 20 এপ্রিল বিনা শর্তে মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। ফলে ইতালিতে মুসোলিনি ও জার্মানিতে হিটলারের ক্ষমতার অবসান ঘটে। আর এভাবেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, জাপানের আত্মসমর্পণ এবং হিরোশিমা ও নাগাসাকিতে বোমা বর্ষণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে উল্লেখযোগ্য একটি বিষয়।
জার্মানির পতনের পরও জাপান কিছুদিন যুদ্ধ অব্যাহত রেখেছিল। জাপান দক্ষিণ পূর্ব এশিয়ায় ইউরোপীয় শক্তিসমূহের উপনিবেশগুলো দখল করে এক বিশাল সাম্রাজ্যের মালিক বনে যায়। তারা মিত্রবাহিনীর কাছে বিভিন্ন যুদ্ধে পরাজিত হলেও অত্যন্ত দৃঢ়তা ও সাহসিকতার সাথে মিত্রবাহিনীকে প্রতিহত করছিল। মিত্রবাহিনীর রক্তক্ষয় এড়ানোর জন্য জাপানকে আত্মসমর্পণ করার নির্দেশ দিলেও জাপান এই বিষয়টা অগ্রাহ্য করতে থাকে। অবশেষে মিত্রপক্ষের অন্যতম শক্তি আমেরিকা 1945 সালের 6 আগস্ট জাপানের হিরোশিমা এবং 8 আগস্ট নাগাসাকি এই শহরদ্বয়ে আণবিক বোমা নিক্ষেপ করে। শক্তিশালী আণবিক বোমার প্রচণ্ড বিস্ফোরণে এই দুটি শহর সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়। শহর দুটিতে লক্ষ লক্ষ নারী পুরুষের মৃত্যু হয় এবং অগণিত মানুষ পঙ্গু হয়ে যায় আণবিক বোমার প্রতিক্রিয়ায়। নারী, পুরুষ, শিশু সব স্তরের মানুষ এই বোমার নির্মম আঘাতের শিকার হয়েছিল। জাপান এই বিভীষিকা থেকে বাঁচতে বিনা শর্তে পরবর্তীতে মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে। জাপানের আত্মসমর্পণের মধ্য দিয়েই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সম্পূর্ণরূপে অবসান ঘটেছিল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ছবিতে যেটা দেখতে পাচ্ছ এটা হলো ওয়ার সিমেট্রির ছবি। বাংলাদেশে কুমিল্লা এবং চট্টগ্রাম এই দুটো জায়গায় ওয়ার সিমেট্রি আছে। মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যারা মারা গিয়েছিল তাদের মধ্য থেকে এখানে কিছু সংখ্যক মানুষের সমাধিসৌধ আছে। এবার আসি আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল। প্রথমত বলা যায় জাতিসংঘ প্রতিষ্ঠা বা এস্টাবলিশমেন্ট অফ ইউএনও। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা প্রথমেই বলেছি এটা ছিল সবচেয়ে ভয়াবহতম যুদ্ধ। আর এই যুদ্ধের ভয়াবহতা দেখে বিশ্ব নেতৃবৃন্দের মনে এমন ভাবের উদয় হয়েছিল যেন পরবর্তীতে যেন আর কোনো এ ধরনের যুদ্ধ না ঘটে বা এই ধরনের যুদ্ধ পরিবেশটাকে তার যেন স্থায়ীভাবে অনুৎসাহিত করা যায় বা কোনোভাবে রুখে দেওয়া যায়। সেই জন্য তারা একটি শান্তি সংঘ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুধাবন করেন এবং এরই ফলস্বরূপ পরবর্তীতে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয় ফলাফল হিসেবে আমরা বলতে পারি বিগিনিং অব দ্য কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধের উদ্ভব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন দুই পরাশক্তির উদ্ভব ঘটেছিল। এই দুই শক্তি যথাক্রমে পুঁজিবাদী বিশ্ব ও সমাজতান্ত্রিক বিশ্বের নেতৃত্ব গ্রহণ করে। এর ফলে বিশ্ব স্নায়ুযুদ্ধের যুগে প্রবেশ করে। আর তৃতীয় ফলাফল হিসেবে আমরা বলতে পারি ফল অফ ইউরোপিয়ান সুপ্রিমেসি, অর্থাৎ সারা বিশ্বে যে ইউরোপের যে আধিপত্যবাদ ছিল সেটার অবসান ঘটেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে ইংল্যান্ড, ফ্রান্স এবং জার্মানি সহ এই ধরনের আরো কিছু ইউরোপীয় রাষ্ট্রের অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছিল। যারা ইউরোপীয় দেশ, যেই দেশগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে অ্যাক্টিভ ভাবে অংশগ্রহণ করেছিল তাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। আর এর ফলে ইউরোপের আধিপত্যবাদের প্রবণতাটা হ্রাস পেয়েছিল এবং সামরিক সাফল্যের চেয়ে অর্থনৈতিক সাফল্য অর্জনকেই তারা প্রধান লক্ষ্যে পরিণত করে এই সময় থেকে। এরপর আমরা আরেকটি ফলাফল বলতে পারি এন্ড অফ কলোনিয়ালিজম এন্ড ব্রিটিশ অফ বার্থ অফ ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ হচ্ছে উপনিবেশিকতার অবসান এবং স্বাধীন দেশের উদ্ভব। বিশ্বযুদ্ধের ফলে উপনিবেশিক শক্তিগুলো খুব সহজেই দুর্বল হয়ে পড়েছিল এবং এশিয়া, আফ্রিকার দেশগুলোতে স্বাধীনতার আন্দোলন শুরু হয়েছিল এবং তীব্র আকার ধারণ করেছিল। এর ফলে ইন্দোচীন, দক্ষিণ পূর্ব এশিয়া, পশ্চিম এশিয়া এবং আফ্রিকার উপনিবেশগুলো
ক্রমান্বয়ে স্বাধীন হতে থাকে। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়েও ভারতবর্ষ ছিল ব্রিটেনের একটা উপনিবেশ হিসেবে। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ভারত পাকিস্তানও কিন্তু স্বাধীন হয়ে হয়ে গিয়েছিল, মানে ভারতীয় উপমহাদেশটা ব্রিটিশদের হাত থেকে স্বাধীন হয়ে দুটি দেশে দুটি দেশ হিসেবে স্বাধীনতা লাভ করে। এমনি আরেকটি উদাহরণ হলো ইরান। এছাড়া ডেভেলপমেন্ট অফ সোশ্যালিজম ইন ইস্ট ইউরোপ, অর্থাৎ পূর্ব ইউরোপে সমাজতন্ত্রের বিকাশ ঘটেছিল। রাশিয়াতে সমাজতন্ত্র সাফল্য লাভ করেছিল এবং রাশিয়ার প্রভাবে পূর্ব ইউরোপেও সমাজতন্ত্রের বিকাশ ঘটেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে। পূর্ব জার্মানি, পোল্যান্ড, চেকোস্লোভাকিয়া, যুগোস্লাভিয়া, বুলগেরিয়া, রোমানিয়া, আলবেনিয়া এই দেশগুলোতে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এশিয়াতে চীন, উত্তর কোরিয়া ও ইন্দোচীনের একাংশেও সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আরেকটি অন্যতম ফলাফল হলো ডেভেলপমেন্ট অফ ইকোনমিক ইম্পেরিয়ালিজম, অর্থাৎ অর্থনৈতিক সাম্রাজ্যবাদের বিকাশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে ভৌগোলিক সাম্রাজ্যবাদের অবসান ঘটেছে। ভৌগোলিক সাম্রাজ্যবাদ কি? উপনিবেশবাদটাকে ভৌগোলিক সাম্রাজ্যবাদ বলা হয়। আর বিশ্বায়নের নাম করে অর্থনৈতিক সাম্রাজ্যবাদ এই সময়ে বিকশিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে। আর বর্তমান বিশ্বে মার্কিন নিয়ন্ত্রিত অর্থনৈতিক সাম্রাজ্যবাদ প্রবল প্রতাপে তখন শুরু হয়েছিল। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে, যখন আমরা আগেই বলেছি মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের একদম শুরু থেকে কিন্তু অ্যাক্টিভ ছিল না। তারা 2 বছর পরে গিয়ে তারা মোটামুটি 2 বছর, প্রায় 3 বছর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রায় 3 বছর সময় চলে যাওয়ার পর তারা অ্যাক্টিভ হয়েছিল। আর সেহেতু তাদের ক্ষয়ক্ষতিটাও একটু তুলনামূলক কম হয়েছিল। আর এই কারণে পরবর্তী সময়ে, বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে তারা অর্থনৈতিক একটি প্রবল শক্তি হিসেবে তারা আত্মপ্রকাশ করতে পেরেছিল। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা পেলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল হিসেবে আমরা প্রথমত বলেছি জাতিসংঘ প্রতিষ্ঠা, স্নায়ুযুদ্ধের উদ্ভব, ইউরোপের আধিপত্যবাদের অবসান, উপনিবেশিকতার অবসান এবং স্বাধীন দেশের উদ্ভব, পূর্ব ইউরোপের সমাজতন্ত্রের বিকাশ এবং সর্বশেষ অর্থনৈতিক সাম্রাজ্যবাদের বিকাশ। তোমাদের একটি বাড়ির কাজ থাকবে, তোমরা চেষ্টা করবে বাড়ির কাজটি করার। ধন্যবাদ সবাইকে। তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে, ভালো থাকবে এবং আগামী ক্লাসে পরবর্তী অন্য একটি টপিক নিয়ে তোমাদের সাথে দেখা হবে।